হ্যালো ফ্রেন্ডস। সো অনেকে ভাবতে পারো যে স্যার আপনি আবার রিভাইজ ক্লাস নিয়ে আসছেন। সো গতকালকে তো সেই ক্লাসটি অলরেডি করেছিলাম আমরা অ্যাটমসফিয়ারের উপর। সো অ্যাটমসফিয়ারের উপর আমরা গতকালকে সেই ক্লাসটি করেছিলাম এবং আমরা সবাই পার্টিসিপেট করেছিলাম এবং সবাই যে আউট অফ 20 পেয়েছিলাম বেশিরভাগ মানুষই। সো ফ্রেন্ড, আমাদের আজকের ক্লাসটি রিভাইজ ক্লাস নয়, সেটার পার্ট 2। আমরা পড়েছিলাম যে অ্যাটমসফিয়ার কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার, সে বায়ুমণ্ডল। সো অনেকে ডাউট করতে পারছো স্যার আদৌ কি আমাদের সেই টপিকটি যেটি আপনি করাচ্ছেন এখন সেটি কি সিলেবাসে আছে? চলো আমরা তাহলে দেখে নিই যে সিলেবাসে আছে কি নেই। সো ফ্রেন্ড, এ হলো হচ্ছে সিলেবাস। তোমাদের দেখানোর জন্য আমরা সবসময় অ্যাভেলেবেল রাখি, নাহলে কোথায় থেকে কোয়েশ্চেনগুলো করছি, কোন কোন টপিকগুলো ফলো করছি সেগুলো দেখানো দরকার আছে। নাহলে অনেকে বলতে পারবে স্যার শুধু শুধু এইসব টপিকগুলো নিয়ে আসছেন, আমাদের সাবজেক্টে তো নেই, তো শুধু শুধু নিয়ে আসছেন। তো ফ্রেন্ড, এই দেখো হচ্ছে সোশ্যাল স্টাডি, সোশ্যাল স্টাডির মধ্যে জিওগ্রাফি। তো জিওগ্রাফিরটি যদি একটু ভালো করে দেখো দেখতে পাবে যে সেখানে অ্যাটমসফিয়ার বলে আছে, কিন্তু এই দেখো অ্যাটমসফিয়ার দেখতে পেয়েছো। তো আমরা কিন্তু সেই অ্যাটমসফিয়ার থেকেই করাচ্ছি। তো পাশাপাশি ডোন্ট ওয়ারি, আমরা সিলেবাসে অন্যান্য টপিকগুলো করব, যেগুলো করাইনি আমরা অবশ্যই করব। তো সব কিছু করতে পারবে তোমরা যদি আমাদের সাথে থাকো। তো ফ্রেন্ড, আমরা কিন্তু লাস্ট 8টি ক্লাস করে নিয়েছি। তো আমাদের আজকে অ্যাটমসফিয়ারের পার্ট 2 এবং ক্লাস নাম্বার 9। হোপফুলি তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, আর কেউ যদি মিস করে থাকো অবশ্যই যে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখতে পারবে। তাছাড়া আমাদের চ্যানেল প্লেলিস্ট আছে, সেখান থেকেও সেগুলো দেখতে পারবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্লিক ফর এক্সাম। সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। ইভেন ফ্রেন্ড, আমরা সকালেও কিন্তু অনেকগুলো পিডিএফ দিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছিলে। তো যারা যারা ডাউনলোড করোনি অবশ্যই গিয়ে করে নাও আমাদের সেই টেলিগ্রাম চ্যানেল থেকে। সো যদি আমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই যারা যারা এখন মতো লাইক এবং শেয়ার করোনি অবশ্যই করে নেবে ফ্রেন্ড। পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো ফ্রেন্ড, তার সাথে প্রতিদিনের মতো তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্লিক ফর এক্সাম। হোপফুলি তোমরা ক্লাসটি লাস্ট অবধি দেখবে এবং প্রত্যেকটা কোয়েশন যে অন্যান্য দিনের মতো আজকেও পার্টিসিপেট করবে ভালো করে। আমরা শুধু রিভাইজ ক্লাসগুলো কোনগুলো করছি, যখন আমরা মক টেস্ট করাচ্ছি তখন কিন্তু আমাদের সেসব ক্লাসগুলো থেকেই, যে আমরা যেসব প্রিভিয়াস ক্লাসগুলো করেছি তাদের থেকে তোমাদের কতটা মনে আছে সেইগুলো টেস্ট করার জন্যই আমরা সেই সব ক্লাসগুলো নিয়ে আসছি। বাট আমরা এই যে ক্লাসগুলো করছি সেগুলো কখনো রিভাইজ না, সেগুলো নতুন করে বানানো, এইভাবে নিয়ে আসা। সো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলটি কী নামে পরিচিত? আমরা পড়েছিলাম যে রাসায়নিক গঠন অনুসারে সেই বায়ুমণ্ডলকে দুইটি ভাগে ভাগ করা হয় এবং সেই দুটো ভাগের একটি হলো যে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবং আরেকটি ভাগ হলো যে হেটেরোস্ফিয়ার বা অসমমণ্ডল। সো এসবগুলো বলার কারণ হলো যে এসবগুলো আমি বলি প্রত্যেকটা ক্লাসে, কারণ তার সাথে তোমরা তাহলে রিলেট করতে পারবে। জিওগ্রাফি কিন্তু অনেকগুলো তোমাদের কিন্তু রিলেট করে তোমাদেরকে পড়তে হবে। যদি সেভাবে পড়ো তাহলে দেখবে ভুলার পসিবিলিটি অনেকটা কম থাকবে। এখন ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার কি? এগুলা কিন্তু স্তর, যে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে সেই বায়ুমণ্ডলের স্তরগুলোর দুটি স্তরের মধ্যে একটির উদাহরণ, সেগুলো হলো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সেগুলো কিন্তু হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের অন্তর্গত, ঠিক আছে। সেমভাবে হেটেরোস্ফিয়ারের স্তরগুলো অন্যরকম, অন্যান্য স্তরগুলো হেটেরোস্ফিয়ারের, সেই বাকি তিনটি স্তরকে বলা হয় হেটেরোস্ফিয়ার। সো আমাদের এখানে কোয়েশ্চেন যে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সেই অঞ্চলটির নাম কি বলা হয় ফ্রেন্ড? সো অনেকে বলতে পারতো স্যার ছোটা বাচ্চা কো মার ডালোগে কিয়া? এতটা যদি চাপ দেন, এতটা যদি এভাবে নিয়ে আসেন তাহলে তো আমরা মারা যাব স্যার। এত হার্ড হার্ড কোয়েশ্চেনগুলো নিয়ে আসুন, আমরা কীভাবে জানি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর? আমাদের দুজনের পার্সোনাল রিলেশন বা দুজন রিলেশনের মধ্যে কী চলছে সেগুলোই ভালো করে বলতে পারি না, আর ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলটির নাম আমরা কী করে বলবো? বাট আমরা জানি যে ফ্রেন্ড তোমরা সবাই জানবে সেটির আনসার। তো সেটির সঠিক উত্তর হলো যে ট্রোপোপস। স্ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সেই অঞ্চলটিকে বলে যে স্ট্রোপোপস। সেই স্ট্রোপোপস আমরা গতকালকে পড়েছিলাম যে ট্রোপোস্ফিয়ারের উপরে সেই 2 থেকে 3 কিমি অঞ্চলটিকে, সেই 2 থেকে 3 কিমি অঞ্চলটি স্ট্রোপোপস নামে পরিচিত। এখানে বিশেষ করে যে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয় না, কিন্তু সেই স্ট্রোপোপসে কিন্তু তাপমাত্রা অনেকটা থেমে যায়। আমরা দেখেছিলাম যে সেই স্ট্রোপোস্ফিয়ারে কিন্তু যখন উপরের দিকে যাবে তখন তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। বাট একটা সময় গিয়ে যে সেই ট্রোপোপস এলাকায় গিয়ে কিন্তু তাপমাত্রা সেখানে কোনো পরিবর্তন দেখা যায় না, একটা থেমে যায়। সেখানে কোনো বায়ু চলাচল তেমন লক্ষ্য করা যায় না, সেসব কারণে কিন্তু সেটা তার মধ্যে কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ বা সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না সেই 2 থেকে 3 কিমি অঞ্চলটি।
হলো যে ট্রোপোপজ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, যে বায়ুমণ্ডলে কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্র দেখা যায়? যে বায়ুমণ্ডলের সেই কোন স্তরের মধ্যে যে প্রোটন ও ইলেকট্রনের চুম্বকীয় ক্ষেত্র, চুম্বকীয় আকর্ষণ সেগুলো দেখা যায়, বায়ুমণ্ডলে সেটি কোন স্তরে হবে? সো কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড? বায়ুমণ্ডলের কোন স্তরে সেগুলো দেখা যায়, সেই প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্র? সো কোয়েশ্চন নাম্বার 2 এর সঠিক উত্তর হবে যে অপশন বি, যে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার সেই স্তরে কিন্তু সেটি দেখা যায় যে প্রোটন ও ইলেকট্রনের সেই চুম্বকীয় ক্ষেত্রগুলা। এবং আমরা পড়েছি যে ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সীমার শেষ সীমা, এটা হচ্ছে লাস্ট। এবং সেই ম্যাগনেটোস্ফিয়ার আমরা পড়েছিলাম যে রাসায়নিক গঠন অনুসারে সেই বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হতো, এবং দুটি ভাগে ভাগ করার মধ্যে একটি ছিল যে হেমোস্ফিয়ার এবং আরেকটি ছিল যে হেট্রোস্ফিয়ার। আমরা এতবার করে বলছি সেসবগুলা কারণ দেখেছিলাম যে গতকালকে কিন্তু প্রত্যেকের যে কোয়েশ্চেন নাম্বার 1 প্রথম কোয়েশ্চেনটি, গতকালকে প্রথম কোয়েশ্চেন সবাই ভুল করেছো, 99% ভুল করেছো। তাই আমি বলেছিলাম যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়, তোমরা বেশিরভাগ 99% মানুষ আনসার করেছো 6 ভাগে, বাট আমরা আদত সেটা 2 ভাগে ভাগ করানো। তো তার জন্য একটা কোয়েশ্চেন বারবার বলি, তাহলে তোমরা কোরিলেট করতে পারবে, তাহলে ভুলার পসিবিলিটি অনেকটা কিন্তু কম থাকবে। সো আমাদের সেই ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু হেট্রোস্ফিয়ারের অন্তর্গত। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, বাট তোমাদের জন্য একটু টাফ হবে। সুমেরু প্রভার অপর নাম কি? আমরা পড়েছিলাম কিন্তু গতকাল পড়েছিলাম যে মেরুজ্যোতিগুলা কিন্তু সেই আইনোস্ফিয়ার অথবা থার্মোস্ফিয়ার সেখানে দেখা যায়, এবং সেগুলা কি বলা হয় যে মেরুজ্যোতি সেই স্তরে পরিলক্ষিত হয়। এবং সুমেরু অঞ্চলের যে ঘটনা এবং এই ঘটনাকে বলে যে সুমেরু প্রভা, এবং যে কুমির অঞ্চলে এই ঘটনাকে বলে কুমেরু প্রভা। তো আমাদের এখানে কোয়েশ্চেন যে সুমেরু প্রভার অপর নাম কি? সেই সুমেরু প্রভার অপর নাম সেটি কি হবে, এবং যে স্তরের মধ্যে মেরুজ্যোতিগুলো দেখা যায়। তো আমাদের কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তরটি কী হবে? তোমাদের জন্য অনেকেই টাফ হবে, কারণ সেটি অনেকে হতে পারে সেগুলো একটু নতুন হতে পারে। কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড, আমি বলে দিচ্ছি। সো সঠিক উত্তর হবে যে অপশন বি, আরোরা বেরিয়ালিস। যে আরোরা বেরিয়ালিস হলো যে সুমেরু প্রভার অপর নাম। সো এখন বলতে পারতো স্যার, তাহলে আপনি বলেছিলেন যে কুমেরু অঞ্চলে যে ঘটনা ঘটে সেগুলোকে বলা হয় কুমেরু প্রভা, তাহলে কুমেরু প্রভার অপর নাম কি হবে? সো ফ্রেন্ড, কুমেরু প্রভার অপর নাম হবে অপশন এ আরোরা স্টালিস। আরোরা স্টালিস হবে কুমেরু প্রভার অপর নাম, বাট এখানে আমাদের কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর হবে যে আরোরা ভেরিয়ালিস। তো সেভাবে তোমরা মনে রাখতে পারো, দুটি বলে দিলাম, সেভাবে তোমরা মনে রাখতে পারো। আমরা পড়েছিলাম যে এই স্তরের মধ্যে কিন্তু আগত যে এক্স রশ্মি গামা রশ্মি সেগুলো শোষণ করে নিয়েছি আয়োনোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এবং সেখানের মধ্যে যে সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা সেগুলো দেখা যায়, যেগুলো আমরা মেরুজ্যোতি নামে জানি, যে মেরুজ্যোতি পরিলক্ষিত হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, বায়ুমণ্ডলে হাইড্রোজেনের স্তরের বিস্তৃতি। যে বায়ুমণ্ডলের সেই হাইড্রোজেনের স্তরের বিস্তৃতি কত কিলোমিটার অঞ্চল ধরে বা কত কিমি অঞ্চল ধরে বিস্তৃতি? কোয়েশ্চন নাম্বার 4, তোমরা প্রথমত 4টি কোয়েশ্চন অপশনই ভালো করে দেখে নেবে, তারপর যদি আনসার করো তাহলে দেখবে যদি পারো তো এলিমিনেট করতে পারো, যেগুলো হওয়ার পসিবিলিটি একবারই থাকতে পারে না, সেভাবে যদি এলিমিনেট করতে পারো তাহলে আরও সুবিধা হয়। বায়ুমণ্ডলের হাইড্রোজেন স্তরের বিস্তৃতি কত কিমি? কোয়েশ্চন নাম্বার 4। সো কী হতে পারে সঠিক উত্তর? যদি তোমরা কেউ জানো যে বায়ুমণ্ডলের হাইড্রোজেন স্তর সেটি কোন স্তরের মধ্যে দেখা যায়, সেই 6টি স্তরের মধ্যে কোন স্তরের মধ্যে সেই বায়ুমণ্ডলের সেই হাইড্রোজেন স্তর দেখা যায়, তাহলে কিন্তু অপশনগুলো ইজিলি এলিমিনেট করতে পারবে, তোমরা ইজিলি এলিমিনেট করতে পারবে। ইয়েস ফ্রেন্ড। তো আমি আর দুটি কেটে দিলাম, তো এখন বলতে পারো যে বায়ুমণ্ডলের হাইড্রোজেনের স্তরের বিস্তৃতির কত কিমি হবে? সো ফ্রেন্ড, আমরা জানি সেই বায়ুমণ্ডলের হাইড্রোজেন স্তর সেটি দেখা যায় যে হেট্রোস্ফিয়ার এই স্তরটি হলো যে বায়ুমণ্ডলের সর্বশেষ সীমানা, যে বায়ুমণ্ডলের সর্বশেষ সীমানা হলো হেট্রোস্ফিয়ার। তো আমাদের কোয়েশ্চন নাম্বার 4 এর সঠিক উত্তর হবে যে বায়ুমণ্ডলের হাইড্রোজেনের স্তরের বিস্তৃতি 3500 থেকে 10,000 কিমি। ইয়েস ফ্রেন্ড, 3500 থেকে 10,000 কিমি মনে রাখবে। কত কিমি? যে 3500 থেকে 10,000 কিমি কিন্তু বায়ুমণ্ডলের সেই হাইড্রোজেনের স্তর। ওকে, আর এখানে আছে কি 10,000 থেকে 1000 থেকে 3500 কিমি। তো সেক্ষেত্রে সেটি হবে যে হিলিয়াম স্তরের কথা যদি বলা হয় তাহলে হবে 1000 থেকে 3500 কিমি, বাট সবগুলা কিন্তু যে বায়ুমণ্ডলে সেই হেট্রোস্ফিয়ারের অন্তর্গত। নেক্সট কোয়েশ্চন, পৃথিবীর নিরক্ষ অঞ্চলে সারা বছর উষ্ণতা, পৃথিবীর নিরক্ষ সারা বছর উষ্ণতা কম বেশি এবং সমান থাকে, কি থাকে? পৃথিবীর নিরক্ষ সারা বছর
কম, বেশি এবং সমান থাকে? কোয়েশ্চেন নাম্বার 5। সো অনেকগুলো কোয়েশ্চেন আছে কি তোমাদের ডাউট করবে আজকের ক্লাসে, অনেকগুলো কোয়েশ্চেন ডাউট করবে, বা তোমাদের যদি আগে পড়ে থাকো অবশ্যই আনসার করতে পারবে। সো আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু চাইলে ইজি নিয়ে আসতাম ফ্রেন্ড, আমরা ইজি নিয়ে আসি না। সরি, তোমাদেরকে বলছি আমরা ইজি নিয়ে আসি না। কারণ ইজি নিয়ে আসলে কি হবে, তোমাদের কোনোই লাভ হবে না। যেগুলো তোমরা অলরেডি জানো সেগুলো নিয়ে যদি বারে বারে আসি তাতে তোমাদের কোনো লাভ নেই। যেগুলো জানো না সেগুলো নিয়ে আসতে ট্রাই করি। সো কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হবে যে, বা ফ্রেন্ড, পৃথিবীর নিরীক্ষ অঞ্চলে সারা বছর কিন্তু উষ্ণতা যে সমান থাকে, সেই নিরীক্ষ অঞ্চলের মধ্যে কিন্তু উষ্ণতা সমান থাকে। নিরক্ষ অঞ্চলের কথা বলা হচ্ছে। নিরক্ষ অঞ্চলের কথা যদি বলা হয় তাহলে সেখানে সারা উষ্ণতা প্রায় সমান থাকে। সো ফ্রেন্ড, তোমরা হইতে পারে অনেকে ভাবতে পারো যে স্যার আমাদের দ্বারা কি করা হবে কি না, আমরা কি করতে পারবো কি না। ফ্রেন্ড, ইয়ং জেনারেশনের পাওয়ার কিন্তু অনেকটাই। তোমরা রিসেন্টলি দেখেছো যে চিলির মধ্যে যে সংবিধান, যে ইয়ং জেনারেশন সংবিধান চেঞ্জ করে দিয়েছে, তাদের সংবিধান নতুনভাবে লিখতে বাধ্য করেছে। ইয়েস, আশা করি তোমরা শুনেছো যে চিলির মধ্যে। সো কিছুদিন আগে তো যারা চিলির মধ্যে সবাই রাস্তাতে নেমেছিল। তো রাস্তাতে নামার কারণ হলো সেটা নয় যে একটু নেমেছিল, যে তখন সময় তাদের মেট্রো ট্রেনের মধ্যে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তো মেট্রো ট্রেনের মধ্যে ভাড়া কি বৃদ্ধি করেছে, তোমরা ভাবতে পারবে যে স্যার হতে পারে বৃদ্ধি করেছিল, তারা অনেকটা গরিব দেশ, তো তার জন্য বৃদ্ধি করেছিল, তারা প্রটেস্ট করেছিল। সো ফ্রেন্ড, লেট মি ক্লিয়ার, তারা গরিব নয়। আমাদের যদি অ্যানুয়াল ইনকামের কথা বলা হয় তাহলে $9,000 হবে পার ইয়ার, বা তাদের হবে $24,000 পার ইয়ার, তাদের মাথা পিছু ইনকাম। তো সেই ক্ষেত্রে কিন্তু হিউজ ডিফারেন্স, তারা গরিব দেশ নয়। আর সবচেয়ে তামা যদি উৎপাদন কথা বলা হয় তাহলে হবে চিলি যে প্রথম স্থানে যে তামা উৎপাদন করে, তাদের কাছে এত টাকা আছে ফ্রেন্ড, তারা ধনী, সেই ধনী 10টা দেশের মধ্যে একটি দেশ তারা। সো তারা তখন গরিব নেই, দেশ নয়। তাহলে বলতে পারতো স্যার তাহলে কেন তারা মেট্রো ভাড়া বিরোধিতা করছে, তাহলে তারা মেট্রো ট্রেনের কেন ভাড়া বিরোধিতা করছে, যেহেতু তাদের কাছে টাকা আছে প্রচুর, তাহলে তারা দিতে পারবে, তাহলে কেন বিরোধিতা করার। সো বিরোধিতা করার কারণ হলো যে ফ্রেন্ড, গভর্নমেন্ট উইদাউট তাদেরকে ইনফর্ম করে বা তাদেরকে কোনো, তাদের কাছ থেকে সেইভাবে কিন্তু যে জন্ম সংগ্রহ না করে গভর্নমেন্ট সেইভাবে ডিসিশন নেওয়াকে তারা অনেকটা প্রোটেস্ট করেছিল। তাছাড়া তখন বা সেই দেশের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যার কারণে বা বিভিন্ন প্রকার ডিসিশনের জন্য যে গভর্নমেন্ট অনেকগুলো ডিসিশন নিচ্ছিল যেগুলো মানুষের ফেভারে ছিল না। সেসব ডিসিশনের এগেনস্টে কিন্তু তারা প্রোটেস্ট করতে গিয়ে তারা সেভাবে করতে বাধ্য হয়েছিল। একসময় তাদের প্রোটেস্ট এত বৃহৎ আকার ধারণ করেছিল যে গভর্নমেন্ট তাদের উপর কিন্তু গুলি চালানোর নির্দেশও দিয়েছিল। তবু তারা তাদের সেই প্রোটেস্টকে কিন্তু বন্ধ করেনি। তো আজকে লাস্ট তো গতকাল না পরশুদিন দিয়েছে, তারা কিন্তু সংবিধান এখন চেঞ্জ করতে গভর্নমেন্টকে বাধ্য করেছে যে সংবিধানকে আবার নতুন করে লেখা হোক। তো যারা জুলাইয়ের 4 তারিখ থেকে সংবিধান লিখবেন 9 মাস ধরে, তাদেরকে 9 মাস টাইম দেওয়া হয়েছে, যে 9 মাস, সেই 9 মাসের ভিতরে তাদের সংবিধান লেখা হবে নতুন করে আবার। সো ফ্রেন্ড, তাদের সেই ইয়ং জেনারেশন স্টার্ট করে সেইভাবে সংবিধান চেঞ্জ করতে পারে, তো আমাদের সামনে তো ছোট্ট একটা, আর বেশি কিছু নয়। তো আমরা জাস্ট এক্সাম ক্র্যাক করা, তার থেকে তো আর বেশি কিছু নয়। অবশ্যই চাইলে কিন্তু সব কিছু করা যায়, তারা যেহেতু সংবিধান চেঞ্জ করতে পেরেছে কোনো একটা দেশের সংবিধান। ইয়েস ফ্রেন্ড, তো তোমরা অবশ্যই সেই এক্সামকে ক্র্যাক করতে পারবে ইজিলি, তোমরা যদি সেইভাবে ডেডিকেটেড হও, সেইভাবে নিজের ভিশনকে ক্লিয়ার রাখো, তাহলে অবশ্যই কিন্তু সেসব কিন্তু যে ক্র্যাক করা একেবারে ইজি ফ্রেন্ড। সম্পূর্ণ ডিপেন্ড করে যে তোমার আমার সবার উপর। সো ফ্রেন্ড, নেক্সট কোয়েশন, বায়ুমণ্ডল প্রধানত ড্যাশ পদ্ধতিতে উষ্ণ হয়। যে বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে উষ্ণ হয় বা কয়টি পদ্ধতিতে উষ্ণ হয়, 4টি, 5টি এবং 3টি। কী হবে সঠিক উত্তর কোয়েশন নাম্বার 6-এর? কোয়েশন নাম্বার 6 যে ফ্রেন্ড কী হবে? সো এই কোয়েশনটি অনেকে ভুল করতে পারো। সো কোয়েশন নাম্বার 6-এর সঠিক উত্তর কী হবে? স্যার তোমরা বলতে পারো স্যার এত কঠিন কোয়েশনগুলো নিয়ে আসছেন, তো আমরা কীভাবে করি বলুন তো? এত ছোট্ট একটা বেন বা আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমরা তো মারবেন আপনি এত হার্ড কোয়েশন নিয়ে এসে। সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কী হবে? বায়ুমণ্ডল প্রধানত ড্যাশ পদ্ধতিতে উষ্ণ হয়। যদি কেউ করতে পারো অবশ্যই বলবে যে কী কী পদ্ধতিতে উষ্ণ হয়। যদি কেউ করতে পারো যে 4টি, 5টি এবং 3টি, তার মধ্যে যদি একটু হয় তাহলে অবশ্যই বলতে ট্রাই করো যে কী কী পদ্ধতিতে উষ্ণ হয়। সো আমাদের সঠিক উত্তর হবে যে বায়ুমণ্ডল প্রধানত কোয়েশ্চেন নাম্বার 6-এর 4টি পদ্ধতিতে ফ্রেন্ড, 4টি পদ্ধতিতে কিন্তু উষ্ণ হয়। সেই 4টি পদ্ধতির প্রথম হলো যে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, যে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি এবং পরিচলন পদ্ধতি বা তাপ শোষণ পদ্ধতি, সেই 4টি পদ্ধতি কিন্তু বায়ুমণ্ডল উষ্ণ হয়।
তো মনে রাখবে কয়টি পদ্ধতি, সেই 4টি পদ্ধতি আবার বলে দিচ্ছি। যা প্রথমটি হলো যে বিকিরণ পদ্ধতি, তাপ বিকিরণের মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডল উষ্ণ হয়। পাশাপাশি পরিবহন, যে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের মাধ্যমে কিন্তু এবং পরিচালনার মাধ্যমে কিন্তু সেগুলো উষ্ণ হয়। দেখবে যে যে জায়গাতে শীতল এলাকা বা উষ্ণ এলাকা থেকে দেখবে যে যে গরম বাতাসগুলো উপর দিয়ে যে শীতল এলাকায় যাচ্ছে এবং শীতল বাতাসগুলো নিচে এলাকা দিয়ে যে গরম এলাকায় যাচ্ছে। তো সেইভাবে কিন্তু পরিচালনা এবং তাপ শোষণ বা পরিবহন পদ্ধতির মাধ্যমে কিন্তু সেভাবে উষ্ণ হয়। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7, একদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা নির্ণয় করা হয়। নিচের কোন যন্ত্রের সাহায্যে সেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা নির্ণয় করা হয়? তো এসব তো হালুয়া কোয়েশ্চন, সবাই পারবে, বাচ্চা বাচ্চা পারবে সবাই। কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তর কী হবে? তো এসব কোয়েশ্চন কিন্তু কারোর ভুল হবে না ফ্রেন্ড, এসব কোয়েশ্চন কিন্তু কারোর ভুল হবে না। একদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা নির্ণয় করার নিচে কোন যন্ত্রের সাহায্যে? কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তর কী হবে? সো ফ্রেন্ড, যারা যারা এখন মতো লাইক করছো না, শেয়ার করছো না, করবে। কারণ আমরা প্রত্যেকটা ক্লাসে লাইক করতে বলি, কারণ হচ্ছে যে তোমরা যখন বেশি পরিমাণ লাইক করবে তখন কিন্তু অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু দেখতে সুযোগ পাবে। তখন ইউটিউব কিন্তু সেসব ভিডিওগুলো তাদের কাছে নিয়ে যাবে। তো তারাও চাইবে যে যাতে বেনিফিটেড হোক, তোমরাও যেভাবে হচ্ছ তারাও যাতে সেভাবে সেসব কিছু নিতে পারে। যদি তোমরা সেভাবে করো অবশ্যই সেসবগুলো ক্লাসগুলো কিন্তু তাদের কাছেও যাবে। তো তাই বলে প্রত্যেকটা ক্লাসে সো লাইক করতে কঞ্জুসি করবে না ফ্রেন্ড। সো অবশ্যই সবাই করবে, যারা যারা করছো না এখন পর্যন্ত তোমাদেরকে বারে বারে বলতে হয়। তো ক্লাসের প্রথমে এসে সেগুলো করে নেবে, যে লাইক এবং শেয়ার করে নেবে, তারপরে সুন্দরভাবে ক্লাসে বসবে। স্যার তখন বলবেন যে স্যার আমরা করে নিয়েছি, এখন আর বলতে হবে না, বাস আমরা এখন রেডি আছি করার জন্য সব কিছু। তো ক্লাসে শুরু এসে করে দেবে সেগুলো, যে ক্লাস ফিসগুলো দিয়ে দেবে। তো এগুলো তো সো ফ্রেন্ড অবশ্যই করবে। কোয়েশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর কী হবে? তোমরা যদি দেখতে পাও যে কোয়েশ্চেন নাম্বার আমরা 3টি অপশন আছে আমাদের সামনে, বেরোমিটার, 6 থার্মোমিটার এবং এনিমোমিটার। তো সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তোমরা জানো যে বেরোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়? যে বেরোমিটার যন্ত্রের সাহায্যে আমরা জানি যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। তাহলে অপশন এ কেটে গেল, তাহলে অপশন এ হতে পারে না, কারণ আমাদের কোয়েশ্চন 7 যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার কথা মনে রাখবে যে বায়ুর চাপ কিন্তু যে পরিমাপ করা হয়, বায়ুর চাপ পরিমাপ করা কি যে বেরোমিটার দিয়ে। তাহলে আমাদের অপশন হলো 2টি, 6 থার্মোমিটার এবং অ্যানিমোমিটার। সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তো ঠিক আছে, সো আমাদের সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড দ্য 6 থার্মোমিটারের সাহায্যে। দ্য 6 থার্মোমিটারের সাহায্যে কিন্তু একদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা সেগুলো পরিমাপ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর হবে অপশন বি, দ্য 6 থার্মোমিটারের সাহায্যে কিন্তু। তাহলে এখন বলো দেখি তোমরা যে অ্যানিমোমিটারের যন্ত্রের সাহায্যে আমরা কী করতে পারি? অ্যানিমোমিটার সেই যন্ত্রের সাহায্যে আমরা কী করি? একদিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা তো মাপি 6 থার্মোমিটার সাহায্যে, বেরোমিটারের যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপি। তাহলে দেখবে যে ফ্রেন্ড আমরা কিন্তু একটি কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 3টি কোয়েশ্চেন করে নিচ্ছি, বলো কি না? তাহলে আমরা যদি 20 কোয়েশ্চেন নিয়ে আসি থাকি, তাহলে কিন্তু আমরা মোর দেন কিন্তু 50 কোয়েশ্চেন করাচ্ছি প্রত্যেকদিন ক্লাসে। তোমরা কেউ যদি ভালো করে ক্লাসটি দেখো, শোনো, তাহলে বুঝবে। সো কোয়েশ্চেন নাম্বার 7, যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কী করি? তো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে ফ্রেন্ড আমরা বায়ুর গতি পরিমাপ করি, কিন্তু এখানে আমরা যে বায়ুর গতি পরিমাপ করি। বাট আমাদের বেরোমিটার যন্ত্রের সাহায্যে মনে রাখবে, বেরোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করি। চাপ এবং গতির মধ্যে ডিফারেন্স আছে না, যে চাপ এবং প্রেসার এবং দ্য স্পিড, সেইগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমরা অ্যানিমোমিটারের যন্ত্রের সাহায্যে মনে রাখবে কী করি? গতি। এবং বেরোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর। তোমরা অনেকেই দেখি যে বেরোমিটার এবং অ্যানিমোমিটার মধ্যে কিন্তু কনফিউজ থাকো, তো তার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। এখন আশা করি বলবে না যে বেরোমিটার মিন্স বায়ুর চাপ, অ্যানিমোমিটার মিন্স গতি, যে বায়ুর গতি পরিমাপ করা হয়। এবং 6 থার্মোমিটারের জন্য সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা সেগুলো পরিমাপ করা হয় প্রত্যেকটা দিনের। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার মুছে দিচ্ছি তারাও। কোয়েশ্চেন নাম্বার 8, বায়ু প্রবাহের গতি পরিমাপ করা হয়, সেটা তোমরা সবাই জানো। যা বায়ু প্রবাহের গতি পরিমাপ করা হয় কিসের সাহায্যে? কোয়েশ্চেন নাম্বার 8, ইয়েস। তো আমাদের সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড, এখন যদি কেউ ভুল করো তাহলে কিন্তু খবর আছে, কিন্তু এখন যদি কেউ ভুল করো, কোয়েশ্চেন নাম্বার 8 সঠিক উত্তর কী হবে? দেখি কেউ কেউ ভুল করে কি না, দেখতে চাই কেউ ভুল করছে কি না। সো ইয়েস, ভেরি গুড অল। যে বায়ু প্রবাহের গতি পরিমাপ করা একমাত্র কোয়েশ্চেন নাম্বার 8 অপশন বি, যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতি পরিমাপ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, যে মহাকাশ থেকে আসা সেই উল্কাগুলি কোন স্তরে এসে
পুড়ে ছাই হয়ে যায়। মহাকাশ থেকে আসা সেই উল্কা, যে উল্কাগুলি মহাকাশ থেকে আসে এবং পৃথিবীর দিকে যখন ছুটে আসে তখন পৃথিবীর আবহাওয়া মণ্ডলে আসার ফলেই কিন্তু সেই উল্কাগুলো কিন্তু অনেকগুলাই যে পুড়ে ছাই হয়ে যায়, তখন সেগুলো ভূপৃষ্ঠে আসতে পারে না। সেগুলো কোন স্তরকে ভেদ করে আসার সময় সেগুলো হয়ে থাকে ফ্রেন্ড। কোয়েশ্চেন নাম্বার 9। সো এই দেখো ফ্রেন্ড, যে মহাকাশ থেকে কীভাবে উড়ে আসে সেই উল্কাগুলা, এই দেখো যে উল্কাগুলা কীভাবে উড়ে আসছে মহাকাশ থেকে, তো কোন স্তরের মধ্যে আসার পরেই সেগুলো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 9, সঠিক উত্তর কী হবে? কোয়েশ্চেন নাম্বার 9-এর মহাকাশ থেকে আসা উল্কাগুলি কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 9-এর তো বলতে পারতে স্যার আমরা তো কখনো মহাকাশে যাইনি, কিভাবে দেখব যে মহাকাশ থেকে যখন আসে আমরা তো ভূপৃষ্ঠ থেকে দেখতেও পাই না, আমরা মহাকাশও যাইনি কখনো। যদি মহাকাশে যেতাম তাহলে দেখতে পেতাম যে কিভাবে আসে উল্কাগুলো এবং কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর কী হবে? আমরা যেহেতু মহাকাশে যাই না তো অবশ্যই বই পড়ে জানতে হবে না। কোয়েশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর কী হবে? দ্যাট ইজ অপশন কিন্তু বি, মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে এসে কিন্তু সেসবগুলা, যে মেসোস্ফিয়ারে এসে কিন্তু সেসবগুলা উল্কাগুলা কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। সো এই দেখো ফ্রেন্ড, যে মেসোস্ফিয়ারে যখন আসছে তখন কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো মেসোস্ফিয়ার সেই স্তরকে ক্রস করে আসতে পারে না, যখন ভূপৃষ্ঠে আসতে পারে না সেই উল্কাগুলা, তো সেগুলা কিন্তু মেসোস্ফিয়ার আমাদেরকে সেই ক্ষেত্রে কিন্তু রক্ষা করে সেসব উল্কাগুলা থেকে। না হলে কিন্তু পৃথিবীর মানুষ আরও কত আগেই মারা যেত। কিন্তু উল্কা কিন্তু প্রতিনিয়ত বা প্রায় সময় এসে থাকে, বাট সেগুলো যখন ছোটো ছোটো কোনো উল্কাগুলো আসে সেগুলো কিন্তু উপরেই পুড়ে ছাই হয়ে যায়। যখন বড় কোনো উল্কা আসে তখন সেক্ষেত্রে তো পুরা ছাই হওয়ার আগেই ভূপৃষ্ঠে চলে আসে, সেক্ষেত্রে তো সিচুয়েশন অনেকটা খারাপ হয়ে যায়। যেগুলো ডাইনোসর যেভাবে খতম হয়েছিল সেমভাবে কিন্তু মেসোস্ফিয়ার সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে রক্ষা করে সেই উল্কাগুলো থেকে। কোয়েশ্চেন নাম্বার 10। অবশ্যই বলবে যে ক্লাসগুলো কীরকম লাগছে ফ্রেন্ড, আমরা কি তোমাদেরকে সেইভাবে ক্লাসগুলো দিতে পারছি কি না। সো যদি ভালো লেগে থাকে, যারা যারা কমেন্ট করছো না, অনেকেই দেখি তো কমেন্ট করো, অনেকেই দেখি যে অনেকেই আছো 4-5 জন 10 জন মানুষের 10-15 জনের মতো মানুষ দেখতে পাই যে প্রতিদিন ক্লাসের প্রথমেই যে কমেন্ট করে থাকো। তো ক্লাস দেখছো অনেকজন মানুষ ক্লাস দেখছো, সবাই কমেন্ট করতে পারো না একটু করে ছোট্ট করে, তো অবশ্যই করবে ফ্রেন্ড। যারা করছো না, কোয়েশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হবে যে বায়ুমণ্ডলে পারমাণবিক অক্সিজেনের স্তর বিস্তৃতি, যে বায়ুমণ্ডলের সেই পারমাণবিক অক্সিজেনের স্তরের বিস্তৃতি কত কিমি ধরে। কোয়েশ্চেন নাম্বার 10। যে অক্সিজেন ছাড়া আমাদের 1-2 মিনিটও বাঁচা মুশকিল। কোয়েশ্চেন নাম্বার 10। যে বায়ুমণ্ডলের পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তৃতি কতটুকু? পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তৃতি। কোয়েশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হবে যে আমাদের অপশন বি, 200 থেকে 1000 কিমি। 200 থেকে 1000 কিমি সেই অক্সিজেন স্তরের বিস্তৃতি। নেক্সট কোয়েশ্চন। বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় নিচের কোন যন্ত্রের সাহায্যে? নিচের কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়? কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর কী হবে ফ্রেন্ড? সো আমাদের সঠিক উত্তর হবে যে বাদ পতাকা। যে বাদ পতাকার দ্বারাই কিন্তু যে বায়ুপ্রবাহের দিক সেগুলো নির্ণয় করা হয়। অ্যানোমিটার এবং ব্যারোমিটার সাহায্যে কী করা হয়? অ্যানোমিটার এবং ব্যারোমিটার সাহায্যে কী করা হয়? যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় যে বাদ পতাকার সাহায্যে। অ্যানোমিটার এবং ব্যারোমিটার সাহায্যে, যে অ্যানোমিটার সাহায্যে কিন্তু বায়ুপ্রবাহের গতি পরিমাপ করা এবং ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। তো কিন্তু আবার বলে দিয়েছি, তোমরা আশা করি ভুলবে না। নেক্সট কোয়েশন। বর্ষাকালে সর্বদা বায়ুর চাপ কীরকম থাকে? কম, বেশি, মাঝারি? কীরকম হয় বর্ষাকালে সর্বদা বায়ুর চাপ? কোয়েশ্চেন নাম্বার 12। সো কোয়েশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড, বর্ষাকালে দেখবে যে সবসময় বায়ুর চাপ একটু কমই থাকে। কি থাকে? যে কম থাকে। কোয়েশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তর হবে যে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 13। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত হয়? প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত হয়? কোথায় কত হয়? যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত হয় প্রতি বর্গ সেন্টিমিটারে? কোয়েশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তর হবে যে অপশন এফ এন্ড বি, 1 কিলোগ্রাম। যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ থাকে প্রতি বর্গ কিলোমিটারে 1 কিলোগ্রাম থাকে। নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 14। বায়ুর আপেক্ষিক আর্দ্রতার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে যে ফ্যান? তাছাড়া তোমরা অ্যানিমোমিটার, বাদ পতাকা এবং ব্যারোমিটার তো জানিছো, তাহলে আশা করি সবাই কোয়েশ্চেন আনসার করতে পারে যে হাইগ্রোমিটার। যে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সেগুলো পরিমাপ করা হয়। এভাবে কিন্তু তোমরা এলিমেন্ট করতে পারো। দেখো যে ফ্রেন্ড, এখানে কিন্তু 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মিনিং কিন্তু তোমরা সবাই জানো কি না?
যে অ্যানেমোমিটার, যদি অ্যানেমোমিটারের কথা বলে আবার বলছি কিন্তু মনে করে নেবে যে বায়ুপ্রবাহের গতি পরিমাপ করা হয় বাত পতাকার দ্বারা, যে বায়ুপ্রবাহের দিক পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে বায়ুপ্রবাহের চাপ পরিমাপ করা, এবং হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা সেগুলো পরিমাপ করা হয়। নেক্সট কোয়েশ্চন, সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? ট্রপোস্ফিয়ারের উচ্চতার কথা যদি বলা হয়, ট্রপোস্ফিয়ার আমরা যে স্তরের মধ্যে থাকি সেই স্তরের কথা বলা হচ্ছে, যে ট্রপোস্ফিয়ার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ার উচ্চতা কত হবে? কোয়েশ্চেন নাম্বার 15। তো সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড 18 থেকে 20 কিমি। কিন্তু ট্রপোস্ফিয়ারের সে উচ্চতা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 18 থেকে 20 কিমি, 18 থেকে 20 কিমি সে উচ্চতা হবে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 17। 16 কই গেল? 16 তো আছে। নেক্সট কোয়েশ্চন, ওজন হোল কোন স্তরে দেখা যায়? যে ওজন হোল, সেই ওজন হোল নিচে কোন স্তরে দেখা যায়? যেগুলো আমাদের পৃথিবীর মধ্যে সেই রেডিয়েশন, সূর্যের সেই রেডিয়েশন আসতে কিন্তু সূর্যের সেই রেডিয়েশন থেকে কিন্তু সে প্রাণীকুলকে রক্ষা করে। সেক্ষেত্রে ওজন হোল কোন স্তরে দেখা যায়? কোয়েশ্চন নাম্বার 16। সো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু সেই ওজন স্তরটি দেখা যায়। সেই ট্রপোস্ফিয়ারের উপরের স্তরটি যে স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্তরের মধ্যে যে ওজন হোল সেটি দেখা যায়। কোয়েশ্চন নাম্বার 16 সঠিক উত্তর হবে যে অপশন বি। নেক্সট কোয়েশ্চন, সরি মাইকটা পড়ে গেল। নেক্সট কোয়েশ্চন, বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ইয়েস, তো ওয়ান্স এন্ড এগেন সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আসলাম, কারণ আমরা অনেকগুলো দেখেছিলাম যে আগেও যখন ক্লাস করেছিলাম তখন দেখেছিলাম অনেকেই সেই কোয়েশ্চেনগুলো ডাউট ফিল করছিল। তো তার জন্য অনেকগুলো কোয়েশ্চেন তো রিভাইজ করে নিয়ে আসছি, যে বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলো নিয়েই। সো কোয়েশ্চেন 70 সঠিক উত্তর কী হবে? দেখবে যে তখনও কিন্তু কয়েকজন থাকবে যে ভুল করবে, এখনও দেখবে যে কয়েকজন থাকবে যে ভুল করবে তোমাদের মধ্যে থেকে। দেখো কোয়েশ্চেন 70 সঠিক উত্তর কী হবে? দ্যাট ইজ অপশন কিন্তু এ, যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয়। নেক্সট কোয়েশ্চন, কুমেরু প্রভার অপর নাম কি? ইয়েস, তো আবার আসলো, এখন তো কারোর ভুল হবে না। কুমেরু প্রভার অপর নাম কি? কুমেরু প্রভার অপর নাম কি? কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড? সো আমরা পড়েছিলাম আগে যে সুমেরু প্রভার অপর নাম হলো, তো আমরা অপশন বি কেটে দিতে পারো। যে সুমেরু প্রভার অপর নাম আমরা পড়েছিলাম আরোরা ভেরিয়ালিস, যে আরোরা ভেরিয়ালিস হলো সুমেরু প্রভার অপর নাম। তাহলে কুমেরু প্রভার অপর নাম কি? এবং সেই প্রভাতেই আমরা পড়েছিলাম যে মেরুজ্যোতিগুলো লেখা যায়, এবং মেরুজ্যোতিগুলো কিন্তু সেই আইনোস্ফিয়ার এবং আইনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার সেই স্তরে দেখা যায়। সো এখানে কুমেরু প্রভার অপর নাম কি? কোয়েশ্চেন নাম্বার 18। তো ইয়েস, ভেরি গুড হল, যে কুমেরু প্রভার অপর নাম কিন্তু ফ্রেন্ড যে আরোরা স্ট্রালিস। আরোরা স্ট্রালিস হলো যে কুমেরু প্রভার অপর নাম। নেক্সট কোয়েশ্চন, কোন স্তরটিকে যে আইসোথার্মাল জোন বলা হয়? দ্যাট মিন্স সমতাপীয় অঞ্চল। নিচে কোন অঞ্চলটিকে আইসোথার্মাল জোন বলা হয়? নিচে কোন স্তরটি হবে? যে মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আইনোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। কি হতে পারে সঠিক উত্তর? নিচে কোন স্তরটিকে যে আইসোথার্মাল জোন বলা হয়? দ্যাট মিন্স সমতাপীয় অঞ্চল, যে স্তরের মধ্যে কিন্তু তাপমাত্রা স্থির হয়ে যায়। তো কী হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 19। সো কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড আইনোস্ফিয়ার। আইনোস্ফিয়ার অথবা থার্মোস্ফিয়ার সেই স্তরে কিন্তু সেই স্তরটিকে যে আইসোথার্মাল জোন বলা হয়। নেক্সট কোয়েশ্চন, এবং এটি হবে যে আজকে লাস্ট কোয়েশ্চন, যে জেট বিমান চলাচল করে নিচে কোন স্তরটি দিয়ে? যে কোন স্তরটি দিয়ে সেই জেট বিমান সেগুলো চলাচল করে? কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর কি হবে ডিয়ার ফ্রেন্ডস? কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড জেট বিমান চলাচল করে, আমরা সেগুলো আগেও করেছিলাম। কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হবে যে সো কোয়েশ্চেন নাম্বার 20 কাদের মনে আছে দেখি তো, যে গতকালকে করেছিলাম সেই কোয়েশ্চনটি। দেখো যদি আজকে যদি না করতে পারো দ্যাট মিনস কিন্তু তোমরা কালকের ক্লাসটি হতে পারে ভালো করে করোনি, না হলে রিভাইজ করোনি। আবার আমরা বলি যে ক্লাসটি ভালো করে রিভাইজ করে নেবে, একবার দেখার পর কয়েক ঘন্টা পর আবার দেখে নেবে, তাহলে কিন্তু সবগুলো কোয়েশ্চন যেগুলো ভুল করছো সেগুলো কিন্তু আর কখনো ভুল করবে না ফ্রেন্ড। সো কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর হবে যে অপশন, যেখানে কোনোটি হবে না কিন্তু নান অফ দ্য অ্যাবাভ। যে জেট বিমান কিন্তু চলাচল করে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়েই জেট বিমানগুলো চলাচল করে। কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হবে যে অপশন ডি। সো ফ্রেন্ড, আমাদের ক্লাস কীরকম লাগলো অবশ্যই বলবে।
যদি ভালো লেগে থাকে যারা এখন মতো লাইক এবং শেয়ার করনি অবশ্যই করে নেবে, পাশাপাশি সাবস্ক্রাইব করতে বলবে না। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি এবং ইভেন কিন্তু আজকে সকালেও কিন্তু আমরা তোমাদের ক্লাসের পাশাপাশি কিন্তু যে ক্লাস করানোর আগে কিন্তু পিডিএফ অনেকগুলো দিয়েছি, তোমরা আশা করবো সেগুলো করেছো, দেখেছো। আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, ডাউনলোড করে নেবে। সো আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করছি তোমাদেরকে সব কিছু দেওয়ার জন্য, বাট তোমরাও তোমাদের থেকে বেস্ট ট্রাই করবে যে আমরা যাতে গ্রো করতে পারি। সো গ্রো তোমাদের সাথেই হবে, কিন্তু যদি তোমরা সেভাবে সাপোর্ট করছো এবং লাইক করছো, প্রত্যেকটা ক্লাসকে শেয়ার করছো, কমেন্ট করছো, তাহলে কিন্তু আমাদের সেসব ক্লাসগুলো যে অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছেও গিয়ে পুষবে। তো তার জন্য বলি যে প্রত্যেকটা ক্লাসে সেসব কিছু করতে ফ্রেন্ড, তো অবশ্যই করবে। তাছাড়া তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে নিও, তো সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসে সকল আপডেট সবার আগে পেয়ে যাবে। সো টিল দেন থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে, অ্যান্ড হোপফুলি তোমরা সবাই ভালো আছো, মেন্টাল এবং ফিজিক্যালি রেডি আছো যে সেরকমগুলো ক্লাসগুলো করার জন্য কন্টিনিউ। সো ফ্রেন্ড অবভিয়াসলি থাকবে, আজকেও ক্লাস থাকবে বিকাল 3টায়, অবশ্যই সেখানে চলে আসবে। সো টিল দেন থ্যাংক ইউ, অ্যান্ড তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।